নেক্সট টপিক। এবার আজকে আমরা জানবো, দেখো বজ্রপাত কিভাবে সৃষ্টি হয়। তো আগের টপিক আমরা পড়িয়েছি, ডিসক্রিপশনে লিংক আছে, সেখানে সব ভিডিও তোমাদের ক্লাসে দেওয়া আছে, প্রত্যেকটা তোমরা সেখানে দেখে নাও। এবার বলছি দেখো যে বৃষ্টিপাত যখন হয় তখন বজ্রপাত কেন আর কিভাবে সৃষ্টি হয়। তাহলে আগের দিন আমরা ডিসকাস করেছিলাম যে যখন দেখো মেঘ সৃষ্টি হয়, দিয়ে মেঘগুলো বিভিন্ন কারণে যখন ওপর থেকে ওপরে ওঠা এবং নামা, নিচে যখন নামে, তখন সেটার মধ্যে আয়ন তৈরি হয় মেঘের মধ্যে। এবার জানো তোমরা যে নিচের দিকে দেখো এভাবে ঋণাত্মক মাইনাস আয়নগুলো তৈরি হয়। তাহলে মেঘের নিচের দিকে মাইনাস আয়নগুলো সৃষ্টি হয়, আর মেঘের ওপরের দিকে প্লাস মানে ধনাত্মক আয়ন সৃষ্টি হয়। তাহলে এইভাবেই বললাম, দেখো দুটো প্লাস এবং মাইনাস আয়নের সৃষ্টি হয় মেঘের মধ্যে। এবার যখন আমরা নর্মাল কোনো মাটির মধ্যে দেখবো, তাহলে মাটির মধ্যে দেখো প্লাস চার্জ থাকে। মানে মাটি মানে কি, আমাদের ধরো গাছপালা আছে, তারপর বিভিন্ন প্রাণী আছে, তারপর গাছ আছে, তারপরে আরো যেসব বাড়িঘর আছে, তাহলে সেগুলোর মধ্যে সাধারণত ধরো এটা মাটি আছে, তাহলে সেগুলোর মধ্যে একটু একটু প্লাস চার্জ সৃষ্টি হয়। কিভাবে প্লাস চার্জ সৃষ্টি হয় দেখো, কারণ যখন এখানে কি হয়, বায়ু প্রবাহ হয়। হ্যাঁ, তাহলে আমরা জানি যে পৃথিবীর সব জায়গায় বায়ু প্রবাহ হতে থাকে। এবার বায়ু প্রবাহের কারণে ধরো কোনো কারণে একটা পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে ইলেকট্রন যখন বেরিয়ে যায় তখন সেখানে প্লাস চার্জ তৈরি হয়। মানে বায়ুর কারণে ধরো একটা পরমাণু থেকে ইলেকট্রনটা বেরিয়ে মাইনাস গুলো বেরিয়ে গেল, তাহলে সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস চার্জ সৃষ্টি হবে। তার জন্য দেখো এখানে যে ঘর বাড়ি থাকে বা যেগুলো থাকে মাটি, তারপরে আরো গাছপালা, তাহলে সেগুলোর মধ্যে সাধারণত প্লাস চার্জ থাকে। তোমরা সিম্পল এখানে মনে রাখো যে দেখো মেঘের মধ্যে এখানে মাইনাস চার্জ তৈরি হয়, আর মাটির নিচের এখানে কি প্লাস চার্জ সৃষ্টি হয়। এবার দেখো যখন বিজলি পড়ে তখন কি হয়, তাহলে এবার এখানে এই পৃথিবীর মধ্যে বললাম যে প্রচুর পরিমাণে কারেন্ট তৈরি হয়, প্রায় 4 লক্ষ ভোল্টেজ। তাহলে এতটা কারেন্ট তৈরি হওয়ার জন্য এবার সেই কারেন্টটা দেখো এখানে মাইনাসটা এই পৃথিবীর নিচে চলে আসে, দিয়ে এইভাবেই বিজলি পড়ে। মানে এখানে এই যে মাইনাস আধানগুলো আছে, ঋণাত্মক আধানগুলো পৃথিবীর নিচে প্লাসের দিকে চলে আসে। যেমন তোমরা জানো যে একটা ব্যাটারি ধরো আছে, তাহলে সেটা ধরো দুটো তার হয়, একটা কালো আর একটা লাল তার, দুটোকে যদি একসঙ্গে টাচ করা হয় তাহলে সেগুলো দেখবা মানে কারেন্টের স্পার্ক তৈরি করে, মানে স্ফুলিঙ্গ তৈরি হয়। তাহলে ঠিক তেমনি এটার মধ্যে যখন মাইনাস এবং প্লাসটা একসঙ্গে ধাক্কা লেগে যায় তখন এখানে কারেন্ট দিয়ে তৈরি হয়। এবার এই যে কারেন্ট প্রচুর পরিমাণে হয়, এটাকেই বলা হয় দেখো বজ্রপাত। তাহলে এইভাবে বজ্রপাতটা সৃষ্টি হয়। এবার তারপরে আমরা জানবো যে বজ্রপাতের কারণে কেন শব্দ তৈরি হয়, তারপর সবকিছু। তার আগে দেখো বজ্রপাতটা কাকে বলে সেটা আমরা বলছি। তাহলে দেখো বজ্রপাত কাকে বলা হয়, যখন মেঘের মধ্যে এবং আকাশের মধ্যে এবং মাটির মধ্যে যখন বিভব পার্থক্য থাকে। বিভব পার্থক্য মানে কি, আগের দিন বলেছিলাম, যখন কোনো একটা পদার্থের মধ্যে ধরো উচ্চ বিভব এবং নিম্ন বিভব তৈরি হয়, মানে দুটো কারেন্টের পার্থক্য তৈরি হয়, তখন সেটাকে বিভব পার্থক্য বলা হয়। তাহলে যখন এক্ষেত্রে দেখো যখন এখানে প্লাস এবং মাইনাসের পার্থক্য বা বিভব পার্থক্য তৈরি হবে, তার জন্য যখন এখানে পার্থক্যটা হবে তখন সেই কারেন্টটা পৃথিবীর নিচে চলে আসবে, দিয়ে বৃষ্টিপাত হবে। এবার তাহলে বজ্রপাত কাকে বলা হয়, মেঘ এবং মাটির মধ্যে বিভব পার্থক্য অনেক বেশি থাকলে ঋণাত্মক আধান মাটিতে চলে আসে, এই ঘটনাটাকে বজ্রপাত বলা হয়। কাকে বলে তোমরা লিখো বজ্রপাত, সেটা আমি লিখছি, বজ্রপাত কাকে বলে সেটা। হ্যাঁ, বজ্রপাত কাকে বলে সেটা লিখো। লিখো এবং মেঘ এবং মাটির মাটির বিভব পার্থক্য বিভব পার্থক্য, অনেক বেশি থাকলে অনেক বেশি থাকলে অনেক বেশি থাকলে ঋণাত্মক আধান ঋণাত্মক আধান উচ্চ বেগে উচ্চ বেগে মাটিতে মাটিতে চলে আসে মাটিতে চলে আসে। এই ঘটনাকে বা বজ্রপাত একে বজ্রপাত বলে। তাহলে এটাকে বিজলি পড়া বা বজ্রপাত সেটা বলা হয়। এবার তোমরা ডিসক্রিপশনে যাও, দিয়ে একটা দেখো প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টটা তোমরা সেভ করে নাও। সেটা যদি সেভ করো তাহলে তোমাদের ক্লাসের সব ভিডিও তোমরা পরপর পেয়ে যাবা, মানে তোমাদের একটাও খুঁজতে হবে না। তো সেখানে সেটা সেভ করে নাও, যে নিচে যেখানে ইউ লেখা আছে ইউটিউবের, সেখানে তোমরা সেটা প্লে লিস্টটা সেভ করে পেয়ে যাবা। তো সেই প্লে লিস্টটা ওপেন করলে সব ভিডিও তোমাদের ক্লাসের পরপর পেয়ে যাবা, এবং সব ক্লাসের যত ক্লাস দরকার সব কিছু আছে তোমাদের সেখানে, দেখে নাও, সব কিছু কোশ্চেন অ্যান্সার সমেত দেওয়া আছে। তো অবশ্যই সেই ডিসক্রিপশনে যাও, দিয়ে প্লে লিস্টটা সেভ করে নাও।
এবার যখন দেখো বিজলি পড়ে বা বজ্রপাত হয় তখন সেখানে প্রতিদিন বজ্রপাত হয়, কারণ এখানে যে আকাশে এবং মাটির মধ্যে যে বিভব পার্থক্যটা বললাম অনেকটাই বেশি হয়, প্রায় 4 লক্ষ ভোল্ট। এবার তার জন্য সেখানে দেখো পৃথিবীর প্রতিদিন প্রায় 50,000 বার বিজলি পড়ে, মানে প্রতিদিন সব জায়গায়, মানে ধরো একবার ভারতে হলো, তারপর ধরো আমেরিকাতে, তাহলে এইভাবে সব জায়গায় ব্যালেন্স থাকে, দিয়ে প্রায় গড়ে 50,000 বার বিজলি পড়ে, তারপর সেখানে সেই কারেন্টটা ব্যালেন্স হয়ে থাকে। তাহলে পৃথিবীর এইভাবে কারেন্ট বা যে চার্জগুলো ব্যালেন্স হয়, মনে রাখবা। এবার এখানে বললাম বিজলি যে কিভাবে হয়, সেটা কাকে বলা হয়। এবার আমরা জানবো যে যখন আওয়াজ হয় তো সেই শব্দটা কেন হয়, অনেকটা বেশি জানো তোমরা যে আওয়াজ সৃষ্টি হয়, তার জন্য অনেকে ভয় পায়, তাহলে সেটা কিভাবে হয়। দেখো যখন এখানে এই যে দেখো অনেক বেশি কারেন্ট মানে বিভবটা যখন পৃথিবীর নিচে চলে আসবে, তখন এখানে প্রচুর গরম হয়ে যাবে। তোমরা জানো যে সেটা যখন অনেক স্পিডে আসে তখন সেটা প্রচুর গরম হয়ে যায়, আগুনের মতো একদম জ্বলতে শুরু করে। তার জন্য এটা প্রচুর গরম হওয়ার কারণে এখানকার দেখো এখানকার যে আশেপাশের বায়ুগুলো আছে সেই বায়ুগুলো কি হয়ে যায়, গরমের কারণে বাষ্প হয়ে যায়, মানে সেগুলো আর সেখানে থাকবে না, সেগুলো গরম হয়ে যাবে, দিয়ে ধরো ওপরে চলে গেল, মানে ওপরে উঠে গেল। তাহলে এবার সেখানে যদি বায়ু না থাকে, তাহলে তোমরা জানো যে বায়ুশূন্য স্থানে সেখানে বায়ুগুলো অনেক স্পিডে আসতে শুরু করে। এবার তার জন্য দেখো তার আশেপাশের যে বায়ুগুলো আছে সেগুলো প্রচুর স্পিডে সেখানে চলে আসতে লাগে, তার জন্য এখানে প্রচুর শব্দটা তৈরি হয়। তাহলে দেখো সবাই ভুল ভাবে, যে সবাই ভাবে যে মেঘে মেঘে যখন ধাক্কা লাগে তখন শব্দ তৈরি হয়, তাহলে এটা একটা ভুল ধারণা। হ্যাঁ, শব্দটা কিভাবে হয় দেখো, যখন বললাম সেটা বিজলি পড়বে তখন সেটার মধ্যে অনেকটা বেশি গরম হবে, মানে অনেকটা প্রচুর গরম হয়। এবার তার জন্য এই গরমের কারণে সেখানে বায়ুগুলো সব বাষ্প হয়ে উপরে চলে যায়, তাহলে এবার তার জন্য সেখানে বায়ু শূন্য সৃষ্টি হয়ে যায়, দিয়ে তার আশেপাশের বায়ুগুলো অত্যন্ত স্পিডে সেখানে চলে আসে, দিয়ে সেখানটাতে সেই বায়ুগুলোকে ফিল করে, পূর্ণ করে, তার জন্য সেই শব্দটা তৈরি হয়, অনেকটাই বেশি শব্দ তৈরি হয়। এবার মনে রাখবা যে এখানে যখন এগুলো হয় তখন দেখবা তোমরা যে প্রথমে আলোটা তৈরি হয়, দেখবা তোমরা আলোটা প্রথমে দেখা যায়, তারপরে শব্দ তৈরি হয়। আশা করছি তোমরা এটা দেখেছো, লক্ষ্য করেছো। এটা কেন হয়, কারণ আমরা জানি দেখো যে আলোর বেগ মহাবিশ্বে সবচেয়ে বেশি, প্রায় 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড, মানে আলোর বেগের তুলনায় কেউ যেতে পারে না। ওটাকে আমরা ধরো এমনি একটা বাইক নর্মালি কত বেগে চলে, 60 কিলোমিটার পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 60 কিলোমিটার, কিন্তু এবার আলোর ক্ষেত্রে প্রায় হয় ওটা 108 কোটি কিলোমিটার পার ঘন্টা, মানে 108 কোটি, অনেক বেশি। এবার আমরা যদি ওটাকে কিলোমিটার পার সেকেন্ডে বললে তাহলে কি হবে, সেটা হবে 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এবার আলোর বেগ দেখো বলছি মহাবিশ্বে সবচেয়ে বেশি, তার জন্য যখন শব্দের বেগটা দেখি আমরা প্রায় 368 মিটার পার সেকেন্ড হয়, তো শব্দের বেগটা অনেকটা কম, ওটা 3 লাখ আর এটা 368। এবার তার জন্য বেগটা অনেকটা কম, তার জন্য শব্দটা পরে শোনা যায় এবং আলোটা আগে দেখা যায়, কারণ আলোটা অনেক স্পিডে, বেগটা বেশি, তো তার জন্য চলে আসে। আলোর স্পিড এতটা বেশি যে সেটা 1 সেকেন্ডে পৃথিবীর 3 পাক ঘুরতে পারবে, অনেকটাই বেশি, তার জন্য সেই শব্দটা আমরা 1 সেকেন্ডের মধ্যে দেখতে পাই। কিন্তু যে শব্দটা সেটা ধীরে ধীরে আসে, কিন্তু আলোটা আমরা খুব কম সময়ের মধ্যেই দেখতে পাই। তার জন্য যখন বিজলি পড়ে তখন আলোটা আগে দেখা যায় এবং শব্দটা পরে শোনা যায়। ঠিক আছে, তাহলে এগুলো বললাম, মনে রাখবা। এবং আমরা এবার জানবো দেখো যেটাকে বলা হয় বজ্রনাদ, সেটা সম্পর্কে। তাহলে বজ্রনাদ কাকে বলে, দেখো যখন এখানে বিজলি পড়ে তখন যে প্রচুর পরিমাণে শব্দ উৎপন্ন হয় সেটাকে বজ্রনাদ বলা হয়। হ্যাঁ, তাহলে কাকে বলে সেটা আমি তো বললাম, কেন বিজলি পড়ে, কারণ সেখানে বিজলি পড়লে সেখানটা গরম হয়ে যায়, তারপর বায়ুগুলো অনেক স্পিডে আসে, দিয়ে বায়ুগুলো দেখো বায়ুগুলো কাঁপতে শুরু করে বা কম্পন উৎপন্ন করে, তো সেই কম্পনের কারণে সেগুলো কাঁপতে কাঁপতে আমাদের কানের মধ্যে আসে, দিয়ে আমরা শব্দটা শুনতে পাই। তাহলে কাকে বলে বজ্রনাদ, লিখো, লিখো বজ্রপাতের সময়, বজ্রপাতের সময় বায়ু বায়ু অত্যন্ত গরম হয়ে বায়ু অত্যন্ত গরম হয়ে বায়ুর বায়ুর শূন্যতা সৃষ্টি করে, বায়ুর শূন্যতা সৃষ্টি করে। তাই তাই পাশের বায়ু পাশের বায়ু কম্পন কম্পন সহ কম্পন সহ আসতে শুরু করলে শুরু করলে যে প্রচণ্ড প্রচণ্ড শব্দ সৃষ্টি হয়
তাকে বজ্রনাথ বলে। তোমরা লিখে নাও যে তাকে বজ্রনাথ বলে। মানে যখন বললাম দেখো এই যে বায়ুর বজ্রপাতের সময় বায়ুগুলো অনেক গরম হয়ে যাবে, তারপর বায়ু শূন্যতা হয়ে যাবে। বায়ু শূন্যতা মানে বায়ুটা থাকবে না, তার জন্য সেখানে বায়ুটা যখন অনেক স্পিডে আসবে তার প্রভাবে এভাবে অনেকটাই শব্দটা তৈরি হয়। নেক্সট এবার আমরা দেখো জানবো যে বজ্রপাতের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। হ্যাঁ, সেটা এবার তোমাদের বইয়ে আছে। দেখো যে বজ্রপাত থেকে কিভাবে আমরা এই করা যায়, মানে বজ্রপাতের এবার আমরা জানবো যে প্রতিকার, মানে কিভাবে প্রতিকার বা সেটাকে কিভাবে রোধ করা যায় সেটা সম্পর্কে। তাহলে এটা দেখো দুটো বিষয় এখানে আছে। প্রথমে একটা, যখন আমরা ধরো বাইরে, মানে ঘরের বাইরে থাকবো, হ্যাঁ বাইরে থাকলে এটা একটা, যে ঘরের বাইরে থাকলে এটা একটা, আর আরেকটা যদি ঘরে থাকে তাহলে এখানে দেখো এগুলো করা হয়। তাহলে এবার দেখো আমি বলবো যে বাইরে থাকলে এবং ঘরে থাকলে কি হয়। তাহলে নর্মালি ধরো আমরা বাইরে আছি, এবার সেখানে ধরো বজ্রপাত বা বিজলি পড়তে শুরু করলো, তাহলে সেখানে কি কি করা যায়। প্রথমে যেটা সবাই ভুল করে, সবাই ধরো একটা মাঠের আশেপাশে কোনো জায়গায় আছে, তাহলে নর্মাল সবাই কি করে সেখানে যায় এবং গাছের নিচে থাকার চেষ্টা করে। এবার বৃষ্টির কারণে ধরো বৃষ্টি পড়ছে, তাহলে গাছের নিচে হয়তো কম বৃষ্টি মনে হবে, তার জন্য সেখানে সবাই যায়। কিন্তু দেখো বেশিরভাগ যত বিজলি বা বজ্রপাতের কারণে মানুষ মারা যায় সব গাছের নিচেই মারা যায় বেশিরভাগ। কেন? কারণ দেখো এখানে আমরা জানি যে গাছ, দেখো একটা ধরো এটা গাছ আছে, তাহলে সেই গাছটা একটা প্রচুর কি হয়, বড় একটা জিনিস হয়। এবার যখন দেখো বিজলি পড়ে তখন সেটা অলওয়েজ দেখবা গাছের উপরেই বেশিরভাগ পড়ে। হ্যাঁ, কারণ গাছটাও একটা অনেক উঁচু জিনিস, তার জন্য দেখো কারেন্ট যখন যায় তখন কারেন্ট সবসময় কম রাস্তা যাওয়ার চেষ্টা করে। মানে ধরো এই কারেন্টটা একবার উপরে আসে আর একবার ধরো পুরোটা নিচে, তাহলে এই নিচে আসতে পুরো মানে অনেকটা সময় লাগবে, কিন্তু এই গাছের উপরে খুব কম সময় লাগবে। তার জন্য বিজলি সবসময় গাছের উপরেই পড়ে, তার জন্য বাজ সবসময় যে বজ্রপাতটা গাছের মধ্যেই হয়। তার জন্য গাছের আশেপাশে যদি থাকে তাহলে ওটা সবচেয়ে বড় রিস্ক থাকে। তার জন্য যখনই বিজলি পড়ে তখন সর্বদা গাছ থেকে দূরে থাকাই সম্ভব, সবচেয়ে ভালো হবে। তাহলে প্রথম পয়েন্ট ধরো বাইরে থাকলে সেটা বললাম যে গাছ থেকে দূরে থাকা, হ্যাঁ গাছ থেকে দূরে থাকতে হবে, কারণ গাছের মধ্যেই বেশিরভাগ যে বাজ বা বজ্রপাত হয়। তাহলে এবার বললাম তো যে গাছটা সবচেয়ে উঁচু আছে তার জন্য তেমনটা হয়। এবার গাছের মধ্যে দেখো যখন বিজলি পড়ে তখন তার আশেপাশে সেগুলো ছড়িয়ে পড়ে, হ্যাঁ দিয়ে আশেপাশে ছড়িয়ে পড়লে সেটা অনেকটা বেশি প্রভাব হয়, তার জন্য অনেকটা মানুষ মারা যায় গাছের নিচে থেকে। তাহলে এটা একটা পয়েন্ট। তারপরে 2 নম্বর পয়েন্ট দেখো যেটা সবাই করে, যে ধরো বৃষ্টিপাত হচ্ছে একটু একটু, তাহলে ছাতা নিয়ে চলে গেল। তাহলে ছাতা যখন নিয়ে যাওয়া হবে তাহলে ছাতার মধ্যেও বিজলি পড়তে পারে, তার জন্য ছাতা নিয়ে যদি বেরিয়ে যাওয়া যায় তাহলে সেখানে অনেকটা বেশি অসুবিধা হতে পারে। ঠিক আছে, তাহলে এই 2 নম্বর পয়েন্ট বললাম দেখো ছাতা, ছাতা নিয়ে চলা হবে না। ঠিক আছে, তারপরে আর কি, তাহলে এবার এগুলো কি করা যেতে পারে, এগুলো করা উচিত নয়। তাহলে এবার বাইরে থাকলে কি করা উচিত, প্রথমে দেখো তাহলে ধরো বিজলি হতে লাগলো বা বজ্রপাত পড়তে লাগলো, তাহলে সেটার মধ্যে ধরো কেউ গাড়ির মধ্যে আসে, হ্যাঁ গাড়ির মধ্যে, তাহলে গাড়ির মধ্যেই থাকা উচিত, কারণ গাড়ির মধ্যে যখন বিজলি পড়ে যদি বাই চান্স হয়ে যায় তাহলে সেখানে বিজলি বা কারেন্ট লাগবে না, কারণ গাড়িটা এমনভাবে তৈরি করা হয় যে সেই কারেন্টটা পৃথিবীর নিচে চলে যাবে, মানে মাটির সঙ্গে চলে যাবে। তো গাড়ির মধ্যেই থাকা উচিত, সেখানে বিজলি পড়বে না, এটা একটা প্রথম পয়েন্ট। তারপরে ধরো এমনি নর্মাল রাস্তার মধ্যে আছে, তাহলে সেখানে ধরো আশেপাশে কোনো বাড়ি নাই, তাহলে প্রথম পয়েন্ট যদি বাড়ি থাকে বাড়ির মধ্যে চলে যাওয়া, তাহলে অনেকটাই ভালো হবে। আশেপাশে যদি কোনো বাড়ি থাকে বা যে কোনো ঘর থাকে সেটার মধ্যে যাওয়া উচিত। তো যদি বাই চান্স না থাকে তাহলে সেখানে নর্মালি তোমাদের বইয়ে ছবি আছে, মানে সেখানে বসে থাকা উচিত, মানে একটু বসে যাওয়ার মতো হাঁটু পেড়ে সেখানে থাকা উচিত, তাহলে সেখানে যাতে বিজলিটা না পড়ে। এবার তারপর যখন বিজলি পড়া কমে যাবে তখন সেখান থেকে চলে যাওয়া উচিত। আচ্ছা, ভিডিওটি লাইক করো এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমি সব কিছু পড়াচ্ছি তোমরা দেখছো, অবশ্যই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে এটা প্রথম পয়েন্ট বললাম। তারপর আর কি করা যেতে পারে, ধরো হলো এমন জায়গায় যাওয়া উচিত নয় যেখানে আশেপাশে কোনো তড়িৎ জাতীয় জিনিস থাকবে, যেমন ইলেকট্রিক কারেন্টের তার হতে পারে, তারপর ধরো অনেক লোহা আছে, তাহলে মানে লোহার রড আছে বা কিছু, তাহলে সেই সব জায়গায় গেলে অনেকটা বেশি ক্ষতিকারক হতে পারে। তাহলে এই কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে যখন আমরা বাইরে থাকবো তখন। ঠিক আছে, এবার আমরা জানবো দেখো যখন ঘরের মধ্যে থাকা যায় তখন সেগুলোর মধ্যে কি কি করতে হয়। তাহলে প্রথম পয়েন্ট দেখো যন্ত্র, হ্যাঁ যত যন্ত্র আছে যন্ত্রগুলোকে অফ করা উচিত, হ্যাঁ যত যন্ত্র আছে সবকে অফ করা উচিত। যেমন ধরো পাখা চলছে, টিভি চলছে, সেগুলো কেন, কারণ যখন ধরো বিজলি পড়ছে তাহলে ধরো কারেন্টের তারের মধ্যে বিজলি পড়ে গেল, এবার সেই কারেন্টের তারের মধ্যে যে সম্পূর্ণ কারেন্ট সেটা বাড়িতে চলে আসবে, তার জন্য বাড়ির মধ্যে যত যন্ত্রপাতি আছে সেগুলোর ক্ষতি হতে পারে। তাহলে এটা প্রথম পয়েন্ট বললাম যে যত যন্ত্রপাতি আছে সেগুলো বন্ধ করা উচিত, কারণ
সেটার মধ্যে কারেন্টটা ডাইরেক্টলি আসতে পারে, তারপর অনেকটা ক্ষতি হতে পারে। এবার এটা একটা সবার ভুল ধারণা থাকে যে সবার বেশিরভাগ যে যখন মোবাইল ইউজ করা হয় তাহলে মোবাইল ব্যবহার করলে বিজলি পড়ে যায়। এটা ভুল কথা একদম সম্পূর্ণ। কারণ দেখো যখন মোবাইলে থাকে তো মোবাইলের মধ্যে যে সিগন্যাল আছে সেই সিগন্যালটা মানে বিজলির সাথে কোনো কানেকশন থাকে না, তার জন্য বিজলি পড়লে মোবাইলের কোনো ক্ষতি হয় না বা মোবাইল দেখলে সেটা ক্ষতি হয় না। এটা সবার ভুল ধারণা থাকে, এটা তোমরা মনে রাখবা। ভালোভাবে গুগলে সার্চ করতে পারো, এটা বিজলি যখন পড়ে মোবাইলের সাথে তার কোনো সাথ নাই। কিন্তু মোবাইলটা চার্জে রাখা উচিত নয় বা চার্জে দেখা উচিত নয়। হ্যাঁ, চার্জে দেখলে সেটা অনেকটাই ক্ষতি হতে পারে। তাহলে বললাম এমনি নর্মাল মোবাইল দেখলে কোনো ক্ষতি হয় না, এটা মনে রাখো। তাহলে এটা প্রথম পয়েন্ট বললাম যে যত যন্ত্রপাতি সবকে অফ করা উচিত এটা। তারপর 2 নম্বর দেখো, আমাদেরকে এমন জায়গায় থাকতে হবে যেখানে কোনো নাই, মানে লোহা নাই। লোহা ধরো মানে লোহা মানে ধরো আমরা দরজার পাশে আছি, এবার সেখানে লোহা আছে। তারপরে আরো মানে বিভিন্ন ধাতব পদার্থ থেকে দূরে থাকা উচিত। ঘরের মধ্যেও থাকলে ধাতব পদার্থ থেকে দূরে থাকা উচিত, কারণ যখন বিজলি পড়ে বা বাজ পড়ে, বজ্রপাত হয়, তখন সেটা অনেকটা বেশি ক্ষতিকারক হতে পারে। তাহলে ঘরের মধ্যে থাকলে এই কয়েকটা পয়েন্ট এগুলো মনে রাখবা। তারপরে ঘরের উপরে মানে ধরো ছাদের উপরে থাকা উচিত নয়, সেটা নর্মালি একটা ঘরের মধ্যে থাকা উচিত। তাহলে এইগুলো পয়েন্ট তোমরা যখন আমরা ইসের মধ্যে থাকবো ঘরের মধ্যে তখন। এবার দেখো নেক্সট, এবার লাস্ট টপিক এটা আছে তোমাদের, হ্যাঁ, যেটা জানবো, যেটাকে বলা হয় বজ্র নিরোধক। মানে কিভাবে আমরা যে বজ্রপাত যখন হয় তখন একটা বাড়ির মধ্যে সিস্টেম তৈরি করা হয় যেটাতে যদি বজ্রপাত হয় তাহলে সেখানে আমরা মানে আমাদের কোনো ক্ষতি হবে না বাড়ির। তাহলে সেটা কিভাবে করা হয় সেটা দেখো। তাহলে একটা বাড়ির মধ্যে কিভাবে দেখো আমরা বিজলি পড়লেও সেখানে কোনো ক্ষতি হবে না, সেটা কিভাবে করা হয়, সেটা বাড়িটাকে সেফ রাখার জন্য কিভাবে কি করা হয় সেটা আমি বলছি দেখো। তাহলে ধরো এটা একটা নর্মালি আমি বলছি, জাস্ট এমনি দেখালাম যে বাড়ি আছে। তাহলে এটার মধ্যে কি করতে হবে তাহলে কোনো ক্ষতি হবে না দেখো। তাহলে এটার ওপরে একটা প্রথমে এভাবে মোটা রড রাখা হয়, তোমরা এটা দেখতে পারো বিভিন্ন যে বড় বড় বিল্ডিং আছে না, বুর্জ খলিফা, তারপর আরো যে বিল্ডিং গুলো হয় সেগুলোর উপরে দেখবা এইভাবে একটা জিনিস লাগানো থাকে। এবার যখন দেখো বিজলি পড়বে তাহলে এটার মধ্যেই বিজলি পড়বে, কারণ এটা সবচেয়ে বাড়ির উপরে আছে। তাহলে বাড়ির যখন এখানে বিজলি পড়বে দেখো, তাহলে সবচেয়ে মোটা এটা, তার জন্য এটা এখানে বিজলি পড়বে। এবার এই যে জিনিস আছে সেখানে একটা মোটা তার সমেত সেটাকে মানে নিয়ে যাওয়া হয়, তারপর মাটির নিচে পুঁতে দেওয়া হয়। মানে মাটির দেখো 1 থেকে 1.5 ফুটের নিচের মধ্যে এটাকে রেখে দেওয়া হয়। এবার যখন এটা দেখো অনেকটাই বেশি মাটির নিচে রাখা হবে, দিয়ে এবার অনেকটা মোটা তারের মাধ্যমে, এমন নয় যে নর্মাল যে তারগুলো আছে সেগুলো, মানে অনেকটা মোটা তারের সাহায্যে সেগুলো করা হবে। এবার তার জন্য যখন এটার মধ্যে বিজলি আসবে মানে এটাতে কারেন্ট যখন পড়বে তখন সেই সম্পূর্ণ কারেন্টটা দেখো এখান দিয়ে চলে যাবে, দিয়ে মাটির মধ্যে চলে যাবে। এবার মাটির মধ্যে যাই যখন, তাহলে মাটি নর্মালি আর্থিং এর মতো কাজ করে, মানে মাটিটা সম্পূর্ণ কারেন্টটাকে শোষণ করতে পারে, তার জন্য সেখানে বিজলি পড়বে না বা কিছু ক্ষতি হবে না। তাহলে যখন এভাবে দেখো বললাম যে কারেন্টটা সম্পূর্ণ মাটিতে চলে যাবে তখন কোনো ক্ষতি হবে না। তার জন্য এভাবে যখন একটা মোটা কোনো রড ব্যবহার করে কোনো একটা জিনিস একটা বাড়িকে সুরক্ষিত রাখার জন্য তৈরি করা হয়, এটাকে বলা হয়, তোমরা হেডিং দাও, বজ্র নিরোধক। তো এটা কাকে বলে সেটা বলবো। এটাকে কি বললাম দেখো, এটাকে বলা হয় বজ্র নিরোধক। হ্যাঁ, তাহলে বজ্র নিরোধক কাকে বলে সেটা তোমরা লিখো বলছি। তাহলে এটা মনে রাখবা। কয়েকটা পয়েন্ট দেখো, এখানে যে জিনিসটা হয় এটাকে সুচালো রাখা হয়, মানে এটাকে একটু এমন ভাবে রাখা হয় যেখানে কারেন্টের যে বিজলি আছে সেটা সহজে পড়ে যায়, মানে এখানে বিজলি পড়বে তার জন্য যাতে বাড়ির আশেপাশের কোনো জায়গায় ক্ষতি না হয়। আরো একটা পয়েন্ট দেখো, এই যে তারগুলো থাকবে এমন ভাবে রাখা হবে যে যেখানে কোনো মানে ঘর নাই বা ঘরের মধ্যে দিয়ে যাবে না, সেটা এমন জায়গা দিয়ে যাবে যেখানে কোনোদিনও যাতে কেউ না যায়, কারণ বাই চান্স ধরে বিজলি পড়ে সেখানে যদি থাকে তাহলে অনেকটা ক্ষতি হতে পারে তার জন্য। এবং তারটা ভালো কোয়ালিটির লাগানো হবে, তাছাড়া এমন ভাবে করা হবে যাতে কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, এবার বজ্র নিরোধক কাকে বলে তোমরা লিখো। লিখো ব্যবস্থার যে ব্যবস্থার মাধ্যমে যে ব্যবস্থার মাধ্যমে একটি একটি মোটা দণ্ড একটি মোটা দণ্ড বাড়ির ওপরে বাড়ির ওপরে রাখলে বাড়ির ওপরে রাখলে বজ্রপাতের বজ্রপাতের তড়িৎ বজ্রপাতের তড়িৎ মাটিতে মাটিতে চলে যায় এবং বাড়ি বাড়ি সুরক্ষিত থাকে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থাকে সেই ব্যবস্থাকে
বজ্র নিরোধক বলে? বজ্র নিরোধক বলে, এই যে ব্যবস্থা সেটাকে বজ্র নিরোধক বলে। লাস্টে একটা প্রশ্নের উত্তর তোমরা বলো যে কমেন্টের মধ্যে, পৃথিবীতে প্রায় প্রতিদিন কতবার বজ্রপাত হয় এটা। তাহলে আমি দেখো সব কিছু পড়ালাম, তোমাদের সব চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল, তোমরা ডিসক্রিপশনের লিঙ্কে দেখে নাও এবং সব তোমরা দেখতে থাকো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, কারণ দেখো আমি 7 থেকে 10 সব কিছু পড়াচ্ছি, তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না। তোমরা আমাদের সেই প্লেলিস্টটা সেভ করে নাও, সেখানে সব ভিডিও পরপর পেয়ে যাবা এবং তোমরা আমাদের সব ভিডিও দেখো। এটা কমেন্টের মধ্যে বলো পৃথিবী প্রায় প্রতিদিন কতবার বজ্রপাত হয়।